বৈশাখ মাসের শেষ দিক। সারাদিনের ভ্যাপসা গরমের পরে সন্ধ্যার পর থেকেই গ্রামের আকাশটা কেমন অস্বাভাবিক লাগছিল। দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল তিনজন গ্রামবাসী। নদীর দিক থেকে ভেসে আসছিল হালকা গরম বাতাস, কিন্তু সেই বাতাসের মধ্যে মিশেছিল কেমন একটা অজানা অস্বস্তি। কয়েকদিনের তুলনায় আজ বেশ গরম পড়ছে, মনে হয় কাল বৈশাখী আসবে। আমারও তাই মনে হচ্ছে। দেখো না, পরিবেশটা কেমন শান্ত, মানে এটাই তো ঝড়ের পূর্ব লক্ষণ। কি কন কাকা? একদম ঠিক কথা কইছো বাবা। সেই ছোট কাল থেকে দেখছি দুনিয়া চুপচাপ মানে ভয়ঙ্কর কিছু ঘটার পূর্বাভাস। ঠিক তখনই দূরে কাদামাটির পথ ধরে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছিল দোকানের দিকে। বয়স 70-এর কাছাকাছি হবে। হারিকেনের আলো কাছে আসতেই সবাই চিনতে পারল। আরে প্রতাপ দাদু যে, তোমারই জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম। তা আমার জন্য কিসের অপেক্ষা রে নবীন? দাদু, তোমার গল্প না শুনলে কি চায়ের আড্ডা জমে? ও আচ্ছা, তাই বুঝি। তা বেশ বেশ, এক কাপ গরম চা দে বাবা, শরীরটা কেমন জানি করছে। হঠাৎ করে যেন পুরো পরিবেশটা বদলে গেল। মুহূর্তের মধ্যে দেখা গেল আকাশ জুড়ে ঘন কালো মেঘের ছোটাছুটি। নদীর ওপাশ থেকে ভেসে আসতে লাগলো বাতাসের ভয়ঙ্কর গর্জন। তীব্র বাতাসের এক ঝটকায় দোকানের টিনের চাল কেঁপে উঠল। তারপরই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। যা ভেবেছিলাম এটা তো তার থেকেও বেশি ভয়াবহ। এখন তো বাড়ি ফেরাও সম্ভব না। তীব্র ঝড়ের ঝাপটায় চারপাশের গাছগুলো যেন মাটির সঙ্গে লড়াই করছিল। প্রকৃতির এমন ক্ষিপ্ততা দেখে ভয়ে সবার মুখ চুপসে গেল। দোকানদার হরেন কাকা চিৎকার করে বলে উঠল, বাঁচতে হলে সবাই দোকানের ভেতরে চলে আসেন, দোকানটা বন্ধ করে দেই। হরেন কাকার কথা শুনে সবাই স্বস্তি পেল। সবাই দ্রুত দোকানের ভেতরে ঢুকে পড়ল। হরেন কাকা টিনের দরজাটি বন্ধ করে দিল। বাইরে তখন শুধু ঝড়ের গর্জন আর টিনের চালের বিকট শব্দ। প্রায় আধা ঘন্টা পর ঝড়ের তাণ্ডব একটু কমল। বৃষ্টি তখনও পড়ছে, তবে আগের মতো ভয়ঙ্কর নয়। হরেন কাকা ধীরে ধীরে টিনের দরজাটি খুলল। বাইরে বেরিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। রাস্তার উপর ভাঙা ডাল ছড়িয়ে আছে। সাজানো গোছানো পৃথিবীটা একদম তছনছ। বাপরে, এমন ঝড় আমি জীবনে কমই দেখেছি। একদম ঠিক, আমি তো ভয় পেয়ে গিয়েছি। হরেন কাকা দোকানের ভেতর জায়গা না দিলে ভয় উড়ে গিয়ে গাছের ডালে ঝুলে থাকতাম। যা বলেছিস মোহন, এই ঝড় দেখে আমার বহু বছর আগের একটা রাতের কথা মনে পড়ে গেল। সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। নবীন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কি ঘটনা দাদু? হারিকেনের আলোয় দাদুর মুখটা আরও রহস্যময় লাগছিল। তিনি শান্ত গলায় বলতে লাগলেন তার ঘটনা। তখন আমি যুবক, এই গ্রামের জমিদার দেবর্ষি রায়ের সহচর ছিলাম। সব সময় জমিদারের আশেপাশে থাকাই ছিল আমার কাজ। কিন্তু একদিন রাতে কথা বাবু, অন্দরমহল থেকে দাসী এসেছিল, বলল গিন্নিমার অবস্থা নাকি ভীষণ খারাপ, এখন নাকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জমিদার দেবর্ষি মুখের হুকার নলখানা নিচে নামিয়ে প্রতাপের দিকে তাকালেন। তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ একদম স্পষ্ট। কম চেষ্টা তো করলাম না প্রতাপ, বর্বর ডাক্তার বৈদ্য সব কিছুই করলাম, কিন্তু গিন্নির শরীরটা ছাড়ল না। তবে কি সে আমার হাতটা ছাড়তে চায়? এভাবে বলবেন না কর্তা, গিন্নিমা অনেক ভালো মানুষ, দেখবেন ভগবান কোনো না কোনো পথ ঠিক বের করে দেবেন।
সেটা আর কবে হবে প্রতাপ, কবে? এখন তো গিন্নির সামনে যেতেও আমার লজ্জা করে। এত টাকা, এত ধনসম্পদ, এত সাম্রাজ্য, সব কিছু দিয়েও আমি কিছুই করতে পারছি না। জমিদার মানুষটা বেশ কঠোর, কিন্তু তার গিন্নির প্রতি ভালোবাসা ছিল অঢেল। বাবু, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতাম। বলো প্রতাপ, কি বলবে? এইখান থেকে 3টে গ্রাম পেরিয়ে নদীর চরের ওপরে কাশেমপুরে এক বৈদ্য আছে। শুনেছি বেশ নাম ডাক্তার। মরা মানুষও নাকি তার ওষুধে বাঁচে। কি বলছো প্রতাপ? যত দূরেই হোক, যত মোহরে লাগুক, তুমি আজ রাতেই তাকে আনার ব্যবস্থা করো। কিন্তু কর্তা, আজ আকাশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। জমিদার কঠিন গলায় বললেন, আমার স্ত্রীর কিছু হলে এই জমিদারির কোনো দাম নাই। পালকির ব্যবস্থা করো, এখনই রওনা হও। মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল প্রতাপ। রাত তখন অনেক গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে উঠছে। গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল প্রতাপ, আর তার পাশে লাঠি হাতে দুজন লাঠিয়াল। পেছনে 4 জন লোক ধরাধরি করে নিয়ে আসছিল পালকি। প্রতাপ দাদা, বলেছিলাম এই রাতে কি সর কাশিমপুর যাওয়াটা ঠিক হবে? কিছুই করার নেই গো, জমিদারের হুকুম অমান্য করবার কি উপায় আছে বলো? পালকি ধীরে ধীরে কাঁচা রাস্তা ধরে এগোতে লাগলো। চারপাশ অন্ধকার, শুধু লণ্ঠনের আলোয় সামনের রাস্তা একটু দেখা যায়। মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছিল দূরের জঙ্গল থেকে। প্রায় 2 ঘন্টা চলার পরে তারা চর কাশেমপুর গিয়ে উপস্থিত হলো। রঘুনাথ বৈদ্যের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। পুরনো টিনের ঘর, চারপাশে বড় বড় গাছ। আসছে। ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। সাদা ধুতি, কাঁধে গামছা, হাতে তেলের বাতি। এত রাতে আপনারা কারা? আমাদেরকে জমিদার দেবর্ষি পাঠিয়েছেন। গিন্নিমা খুবই অসুস্থ, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। বৈদ্য কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর আকাশের দিকে তাকালেন। বাতাস তখন আরো জোরে বইতে শুরু করেছে। তিনি নিচু গলায় বললেন, আজকে রাতটা ভালো না বাবা, কিন্তু কি আর করার, জমিদারের হুকুম তো আর অমান্য করা যায় না। বেশ, চলো। পালকিতে বৈদ্যমশাইকে তুলে সবাই বাড়ির পথে ফিরছিল। ধীরে ধীরে আকাশের অবস্থা আরো খারাপ হতে লাগলো। বাতাসের তীব্রতা বাড়তে বাড়তে একসময় শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। এমন ভয়ঙ্কর বাতাস বইতে লাগলো যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়ল। হঠাৎ একটা গাছের মোটা ডাল তাদের সামনে ভেঙে পড়ল। দাদা, এই অবস্থায় সামনে এগোনো বিপজ্জনক, আশ্রয় খুঁজতেই হবে। ওই তো সামনে একটা তালা ঘর, চলো চলো সবাই সেখানে আশ্রয় নি। পালকি রাস্তার পাশে রেখে সবাই চলল সেই চালাঘরের দিকে। চারদিকে শুনশান নীরবতা। চালাঘরের মধ্যে সবাই গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। ঝড়ের প্রকোপ সামলাতে ছোট চালাঘরটি রীতিমতো হিমশিম খাচ্ছিল। এ কি? লাঠিয়ালের কথা শুনে সবাই একসাথে তাকালো সেদিকটায়। সকলের শরীরে এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। আশেপাশে সেই লাশটি ছাড়া আর কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। না, আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে কিছুই ছিল না। তাপবাবু ছিল হয়তো, আমরা অন্ধকারের মধ্যে খেয়াল করিনি। তাছাড়া
এমন অন্ধকারে রাতে কখন কোথায় কি থাকে বোঝা বড়ই মুশকিল। মেনে নিলাম আপনি যা বলছেন ঠিক, তাহলেও একবার ভাবুন না, এত রাতে লাশটাকে এমনভাবে একা কেউ রাখে। আমার তো মনে হয় একটু সামনে এগুলোই তো শ্মশানঘাট, হয়তো দাহ করার জন্য এসেছিল, বৃষ্টির কারণে এই ছাউনির নিচে রেখে চলে গিয়েছে। আমি আগেই বলেছিলাম আজকের রাতটা ভালো না। আমরা এমনিতেই সংকটগ্রস্ত, আপনার দয়া করে আমাদের ভয় দেখাবেন না। এই রমেশ, দেখ না লাশটা কেমন নড়ছে। সবাই তাকালো লাশটির দিকে, কিন্তু সবকিছুই স্বাভাবিক ছিল। বৈদ্যমশাই কি কম ছিল, এখন তুইও আমাদের ভয় দেখাচ্ছিস। রমেশ, আমারও সব কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। ঝড়ও থেমে এসেছে, আর এই সামান্য বৃষ্টিতে তেমন কিছু হবে না। চলো সবাই, আমরা রওনা দিই। সবাই প্রতাপের কথায় সম্মতি জানিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে, সে সময় হঠাৎ কোথা থেকে যেন এক ঠান্ডা হাওয়া এসে লাগলো তাদের শরীরে। হঠাৎ লাশের মুখের কাপড়টি সরে গেল। প্রতাপের চোখ সেদিকে পড়তেই তার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। এটা আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? সবাই এমন অপ্রত্যাশিত কিছু দেখবে তা আশা করেনি। সবাই একসাথে বৈদ্যের দিকে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়, বৈদ্য আশেপাশে কোথাও নেই। লোকটি সবার মধ্য থেকে এমনভাবে উধাও হয়ে গেল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। কিরে, আমাকে সঙ্গে নিবি না? আরে আরে আমি রে, আমি। চিনতে পারছিস না বুঝি? দাদা পালান এখান থেকে, পালান। পালাবি? আমার কাছ থেকে পালাবি? তোদের সবাইকে আমার সঙ্গে নিয়ে যাব রে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জীবন বাঁচাতে সবাই একসাথে প্রাণপণে ছুটতে লাগলো। মাঠঘাট রাস্তা পেরিয়ে তারা ঠিক কতক্ষণ দৌড়েছিল তা জানা নেই। তারপর কি হলো দাদু? তারপরে আর কিছুই বলতে পারি না। সকালে যখন চোখ খুললাম তখন একটা ফাঁকা মাঠের মধ্যে কতগুলো লোক ভিড় করে ধরে রেখেছে। পরে জানতে পারলাম সেই রাতে আমরা যে বৈদ্যকে নিতে গিয়েছিলাম, সেই রঘুনাথ বৈদ্য তার আগের দিনে রাতে হার্ট অ্যাটাক করে বৈদ্যমশাই মারা গিয়েছিলেন। আর যে ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম সেটি ছিল একটি পরিত্যক্ত শ্মশান ঘাট। দোকানের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। গল্পের শেষটা এমন হবে হয়তো তা কেউ আশা করেনি। ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছিল। বৃদ্ধ দাদু কি যেন একটা ভেবে দোকানের বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আসি রে আজ, গিন্নি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। দাদু, আমি কি এগিয়ে দিয়ে আসবো আপনাকে? না রে, এখনো শরীরে যতটুকু শক্তি বাকি আছে আমি ঠিকই চলে যেতে পারবো। দাদু লাঠি হাতে ধীরে ধীরে বৃষ্টির মধ্যেই পথ চলতে শুরু করলেন। বৃদ্ধের যাওয়ার পথে তাকিয়ে রইল সবাই। ধীরে ধীরে বৃষ্টির অন্ধকারে মিলিয়ে গেল তার অস্তিত্ব।